আমি শুরু করব যেটি আজকের দিনে একটা আলোচিত বিষয়। জাতিসংঘ তদন্ত কমিটি যে প্রতিবেদনটি দিয়েছে 1 জুলাই থেকে 15 আগস্ট, এই ঘটনায় 1400 জনের মতো মারা গেছেন বলে সেই তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে, এবং সরাসরি সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র অফিসিয়ালদের নির্দেশনায় হত্যাকাণ্ড ঘটেছে বলে তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে। সেটিকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বলা যেতে পারে বা আখ্যায়িত করা যেতে পারে বলে বলা হচ্ছে। আমি আপনাদের দুজনের কাছ থেকে একটু মন্তব্য শুনবো। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকে একটু আগে শুনবো, এবং শুনবো এটিকে আসলে শুধু প্রতিবেদন হিসেবে থাকবে, এটিকে কি বিচারিক ক্ষেত্রে কোনো কাজে লাগানো যাবে? ধন্যবাদ আপনাদেরকে। আজকে যে 114 পৃষ্ঠার যে রিপোর্ট দেওয়া হয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের অফিস থেকে, এখানে খুব মৌলিকভাবে এমন কোনো কথা নাই যেটা আসলে আমরা জানি না, অথবা আমরা গত 16 বছর থেকে যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, কথা বলেছি বিভিন্ন ফোরামে, এগুলোর ব্যাপারে আমরা কথা বলি নাই, এমন কোনো সারপ্রাইজিং এলিমেন্ট এখানে নাই। তাহলে এটার মৌলিকত্ব কোথায়? এটার মৌলিকত্ব হচ্ছে কথাটা কে বলছে, জাতিসংঘ বলছে। আমরা যখন ইন্ডিভিজুয়ালরা এরকম অনেকবার এই কথাগুলো বলেছি, আমরা ইন্ডিভিজুয়াল আকারে বলেছি, দল আকারে বলেছি, কিন্তু এখন জাতিসংঘ বলছে, এবং জাতিসংঘের এই রিপোর্টের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে একটা গণহত্যাকারী রাজনৈতিক এন্টিটি, আওয়ামী লীগ যে একটা ক্রিমিনাল সিন্ডিকেট ডেভেলপ করেছে, আওয়ামী লীগের এমপি, মন্ত্রী এবং তৎকালীন ব্যুরোক্রেসি, প্রশাসন যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, গুম খুনের সাথে, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল, এটার একটা ইন্টারন্যাশনাল রেকগনিশনের জায়গা তৈরি হয়েছে। এবং সেটার মধ্য দিয়ে যেটা হবে সেটা হচ্ছে রাজনীতিতে এই ধরনের গণহত্যাকারী দল আকারে পরিচিত এবং স্বীকৃত ব্যক্তি এবং দল ফিরে আসবার যে সম্ভাবনাটুকু ছিল, তার ন্যূনতম সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না দীর্ঘমেয়াদে। থার্ড যেটা মূল্যায়ন, সেটা হচ্ছে যে এটা দিয়ে করণীয় জায়গাটা কোথায়, এটা রাষ্ট্র এখন এটা দিয়ে কি করবে। রাষ্ট্র যদি গণতান্ত্রিকামী হয়, সাধারণত যেটা করে, রাষ্ট্র যদি মানবাধিকারকে সিরিয়াসলি গুরুত্ব দেয়, তখন তারা যেগুলো করে, এই রিপোর্টগুলোকে নিয়ে তারা একটা কমিশন করে দেয়। আইডিয়ালি ধরেন বাংলাদেশে যেটা করা দরকার সেটা হচ্ছে আমাদের মানবাধিকার কমিশন যেটা আছে সেটাকে রিঅর্গানাইজ করা দরকার। এইটাকে দিয়ে এই রিপোর্টের অ্যাকশন প্ল্যান তৈরি করা দরকার। অবজারভেশন, মূল্যায়ন, দেখলাম প্রায় 50-এর মতো রিকমেন্ডেশন দিয়েছে আপনার, এবং এই 50-এর মতো রিকমেন্ডেশনটা কে রাষ্ট্র কিভাবে এনফোর্স করবে, এই কমিশনের একটা ডেডিকেটেড রেসপন্সিবিলিটি এটা হওয়া দরকার, আর রোডম্যাপ তৈরি করতে হবে। ফোর্থ হচ্ছে যে এই রিকমেন্ডেশন গুলো যে যে মিনিস্ট্রি, ডিপার্টমেন্টের সাথে জড়িত, সেই সেই ডিপার্টমেন্ট গুলোকেও এই কাজগুলোকে অ্যাসাইন করতে হবে। যেমন ধরেন এখানে রিকমেন্ডেশনে বলা হয়েছে যে র্যাবকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, এনটিএমসি বিলুপ্ত করে দেওয়ার জন্য। আমরাও বলেছি, আমরা বহুবার বলেছি, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরও আমরা বলেছি যে ইমিডিয়েটলি একটা ট্রানজিশন প্ল্যান করে র্যাবকে বিলুপ্ত করে দেওয়া দরকার। এতে আমাদের আইন শৃঙ্খলার যে বাস্তবতা আছে তার মোটেও ক্ষতিগ্রস্ত হবে না, কোনোভাবে এটা সীমাবদ্ধ হবে না। তারপরে হচ্ছে তাহলে এটা কিভাবে বাস্তবায়ন হবে? এখানে রিকমেন্ডেশনে বলা হয়েছে যে গোয়েন্দা সংস্থার যে ডিসপ্রপোর্শনেট বাড়াবাড়ি, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, তারপরে হচ্ছে কাউন্টার টেররিজমের যে সেল আছে, এই প্রত্যেকটা সংগঠনের একটা সিরিয়াস রিভিউ হওয়া দরকার রাষ্ট্রের পক্ষ থেকে। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে করতে পারবে না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে তাদের কার্যক্রমগুলোকে রিভিউ করা দরকার। এই ধরনের একটা অ্যাকশন প্ল্যান করতে হবে, যে এইটা অন্তর্বর্তীকালীন সরকারের যে ট্রানজিশন টু ডেমোক্রেসি বলছি, এবং এই ডেমোক্রেসি এবং ট্রানজিশন যে উইদাউট জাস্টিস, বিচারহীনতা ছাড়া এই বাস্তবতায় যে সম্ভব না, এই বিচারহীনতার সংস্কৃতি থেকে কিভাবে একটা জবাবদিহিতার সংস্কৃতি, বিচারের সংস্কৃতিতে ফিরে আসা যায়, সেটার জন্য সরকারের একটা রোডম্যাপ তৈরি করতে হবে। আপনি বলছিলেন যে এই প্রতিবেদনের মধ্যে থেকে আপনি সম্ভাবনা দেখতে পাচ্ছেন না, মানে এই প্রতিবেদন দেখার পরে যে গণহত্যাকারী দল রাজনীতিতে ফিরে আসবার কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু এই রেকমেন্ডেশনগুলোর মধ্যেই তো বলা আছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা, এবং বলা হচ্ছে সুষ্ঠু অবাধ নির্বাচনের কথা, যেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথাও আমি দেখছিলাম এখানে বলা হচ্ছে। তাহলে তো আবার সেই রাজনৈতিক দলটা অন্তর্ভুক্তি হয়েই যায়, বা তারা তো রাজনীতিতে ফিরেই আসে, কারণ তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পক্ষে আসলে বলছে।
করেন তারা একটা মূল্যায়ন দিয়েছে, রিকমেন্ডেশন দিয়েছে, এবং প্রশ্ন হচ্ছে যে তারা তো আমাদেরকে বিচার করতে বলেছে, আমরা তো বিচার প্রক্রিয়াটা এখনো শেষ করি নাই। এখন প্রশ্ন হচ্ছে যে কারেন্ট ফেনোমেনাতে ইন প্রিন্সিপাল সিভিল পলিটিক্যাল রাইটস এর যে কনভেনশন আছে, মানবাধিকারের যে কনভেনশন আছে, এই কনভেনশনের মোদ্দা কথাই হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। প্রথম প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কিনা। যেই দলটা গত 16 বছর ধরে এই দেশে রাজনীতি, রাজনীতির সংস্কৃতি, ভোট, গণতন্ত্র, নির্বাচনকে হত্যা করেছে, যেই দলটা নিজের জনগণের উপরে গণহত্যা চালিয়েছে, একটা দুইটা না, 16 বছর থেকে যে গণহত্যা চলেছে, যেই দলটার নেতা কর্মীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশটাকে একেবারে মানে শূন্য জায়গায় নামিয়ে দিয়ে গেছে, যেই দলটা আমার স্বাধীনতার অঙ্গীকারের প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করেছে, সেটা আসলে পলিটিক্যাল পার্টির ডেফিনেশনে পড়ে কিনা। আমার এই প্রশ্নটা আপনি রাখছেন, কিন্তু তারা নিবন্ধিত দল, এত বছর রাজনীতিও করে এসেছে, এখন এই প্রশ্নটা করা যায়, কিন্তু এর উপর ভিত্তি করে কি একটা সিদ্ধান্ত নেওয়া যায়? এটা নিয়ে আরো আবার আপনার সাথে কথা বলবো। আমি মাসুদ কামাল, আপনার কাছ থেকেও একটু মন্তব্য শুনতে চাই একই প্রশ্নের উপর। না, আমি এই জিনিসটা আমি একটা জায়গায় ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে খুবই একমত। সেই জিনিসটা হলো যে এই তদন্তটা করলো কি, এটা করলো জাতিসংঘ। আমাদের এখানে হয় কি, আমাদের যে পলিটিক্যাল কালচারটা, এটা হলো যারা ক্ষমতায় থাকে তারা তাদের মতো করে একটা তদন্ত সবসময় করে, এবং যারা নাকি ক্ষমতা থেকে বিচ্যুত হয়, ক্ষমতাচ্যুত হয়, তাদেরকে একদম চূড়ান্ত একটা মানে আপনার সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে প্রমাণ করার জন্য ক্ষমতাসীন দল নানা রকম ভাবে মানে আপনার বিভিন্ন তার যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলি প্রতিষ্ঠানকে ব্যবহার করে তাদের বক্তব্য নিয়ে তারা বলার চেষ্টা করে যে ওই দলটা চূড়ান্ত ভাবে একটা সন্ত্রাসী দল। এখন হয় কি, আমি বলি আপনাকে, যে দলটা ক্ষমতা থেকে চলে গেল, যদি সে জনগণের কারণে গিয়েছে, জনগণ তাকে চায়নি বলে গিয়েছে, তো যারা চলে যায় তারা নিশ্চয়ই কিছু মন্দ কাজ করে, নিশ্চয়ই মন্দ কাজ না করলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে কেন? তারা যে মন্দ কাজগুলি করে, যখন নাকি নতুন সরকার এসে সেই দলটাকে চূড়ান্ত রূপে আপাদমস্তক সন্ত্রাসী প্রমাণ করার চেষ্টা করে তাদের নিজস্ব তদন্তের মাধ্যমে, তখন যেটা হয় যে সাধারণ মানুষের কাছে এটা খুব একটা গ্রহণযোগ্য হয় না। সাধারণ মানুষরা কি চায়, যে তারা যে যে জায়গায় অন্যায় করেছে সেই সেই জায়গায় তাদের বিচার করুন, তাদের যে যে লোকগুলো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল সেই সেই লোককে আপনি কঠোরতম বিচারের আওতায় আনেন, কোনো আপত্তি নাই। যখন আপনি পুরোটাকে যখন আপনি বিচারের আওতায় আনতে চান, তখন যারা আসলেই অপরাধী তারাও কিন্তু এক ধরনের ছাড় পেয়ে যায়, তখন তারাও কিন্তু ওই দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীর কাছে এক ধরনের সমর্থন অথবা সহানুভূতি পেয়ে যায়। এটা করে ভুলটা কি, এইবারও যে জিনিসটা হয়েছে, এখানে যে জিনিসটা হয়েছে পজিটিভ দিক, যেটা সরকার কোনো তদন্ত করেনি, তদন্তটা করেছে জাতিসংঘ, এবং জাতিসংঘে যারা তদন্ত দলে ছিল তারা তদন্ত করার মতো পর্যাপ্ত যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি, তাদের তদন্ত পদ্ধতি এবং তদন্ত করার যে জ্ঞান তা নিয়ে কিন্তু প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এমন বলা যাবে না এই তদন্ত দলগুলো জামাত করে অথবা বিএনপি করে, এটা বলা যাবে না। তারা যা দেখেছে, যা পেয়েছে তার উপর নির্ভর করে বলেছে। এখানে একটা প্রশ্ন একটু যোগ করি, যে তারা অভিযোগ করছিল প্রথমে একটা ডেডলাইন দিয়েছে, সেটা মিস করেছে, সরকার পূর্ণাঙ্গ তথ্য দেয় নাই, আবারও একটা ডেডলাইন দিয়েছে, তখনও পূর্ণাঙ্গ তথ্য দেয় নাই, এবং তারাও যেই সময়ে আসলে প্রতিবেদনটা দেবে বলছিল সেই সময় তারা অতিক্রম করেছে, তারাও মিট করতে পারে না এই প্রতিবেদন দেওয়ার সময়টা, এবং পরবর্তীতে শুনেছিলাম যে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় তাদের যে প্রতিবেদন সেটাও পূর্ণাঙ্গ হবে না, বা পূর্ণাঙ্গ প্রতিবেদন হয়তো তারা দিতে পারবে না, এরকম একটা কথা জাতিসংঘ তদন্ত কমিটি বলেছিল। পরবর্তী থেকে পূর্ণাঙ্গ তথ্য তারা পেয়েছিল বা সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল, তারা যে তদন্ত রিপোর্টটা দিয়েছে, তারা যে সর্বশেষ যেটা দিয়েছে সেখানে তারা কোথাও উল্লেখ করে নাই যে এটা একটা অসম্পূর্ণ তদন্ত রিপোর্ট, তারা তো উল্লেখ করেনি। যেহেতু করেনি, যে আগের সেই বিতর্কগুলোকে আমি এখন আর গুরুত্ব দিব না। তারা যদি বলতো আমরা পাইনি, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তারা কতিপয় কর্মকর্তার সঙ্গে কথা বলেছে, সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলেছে, সরকারের সে কর্মকর্তারা বলেছেন যে সরকার প্রধান মানে শেখ হাসিনা অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এর মন্ত্রী পর্যায়ের লোকজন বলেছিল যে প্রত্যেকটা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যেন আইনের মধ্যে থেকে তাদের পদক্ষেপগুলো নেয়, তারা যেন আইন বহির্ভূত কোনো কাজ না করে, মানে মাত্র অতিরিক্ত যেন বল প্রয়োগ না করে। এই ধরনের কথা কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত কমিটিকে বলেছেন। বাট তদন্ত কমিটি তদন্ত করতে যেয়ে দেখেছে যে এই কথাটা সত্য না। এই কথাটা সত্য না মানে কি,
তাহলে ওই যে যারা তথ্য দিয়েছে তাদের তথ্যগুলি ভুল। এটা কিন্তু তদন্ত কমিটি তার এই রিপোর্টে প্রকাশ করে দিয়েছে। তার মানে পুলিশ যে গুলিটা করেছে এই অর্ডারটা আসলে একদম মন্ত্রী পর্যায়ে থেকে এসেছে, তারাই বলেছে গুলি করতে, কাজেই তারা গুলি করেছে। এটা হলো একটা জিনিস। তো এখন প্রশ্ন হলো, অনেকগুলি প্রশ্ন এখানে আসবে। আমি যে জায়গাটাতে নাকি মানে ফৌজ ভাই যে কথাটা বললেন যে উনি প্রথমে যে পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার যে কথাটা বললেন, এই জায়গাটাতে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু যদি ওভাবে যদি দেখি তাহলে কি হবে জানেন, তাহলে সেটা তো আলটিমেটলি আপনি পারবেন না রে ভাই, আমার অভিজ্ঞতা বলে পারবেন না। কারণ আওয়ামী লীগের মতো এত বড় একটা দল এবং এত ক্ষমতাধর, যারা নাকি 15 বছর ক্ষমতার সমস্ত জায়গায় তার নিয়ন্ত্রণ ছিল, সমস্ত শক্তি প্রয়োগ করে কিন্তু সে জামাতের মতো একটা ছোট দলকে নিষিদ্ধ করতে পারে নাই ভাই, একদমই পারে নাই। শেষ মুহূর্তে এসে যখন তার ক্ষমতা যায় তখন একটা গাইড দুটো একটা অর্ডার দিয়ে তারপর তো তারা নিজেরাই চলে গেছে। পারে নাই কিন্তু 14-15 বছরে পারে নাই নিষিদ্ধ করার। আর যা তারা করেছে অলিখিত নিষিদ্ধের মতো করে রেখেছিল, তাতে জামাতের ক্ষতির চেয়ে উপকার হয়েছে বেশি। জামাত সমস্ত জায়গায় কিন্তু আরো বেশি করে ঢুকে গেছে এবং তারা সময় দিতে পেরেছে। কাজে এটাই হয়, একটা দলকে নিষিদ্ধ করা যায় না এভাবে। দলের যারা নেতৃত্ব, যারা এই দলটাকে দুষ্ট পথে খারাপ পথে হাঁটিয়েছে, মানে পরিচালিত করেছে, যারা নাকি এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে আপনি যদি বিচার করেন এবং তারা যদি নেতৃত্বে নতুন করে আর না আসতে পারে, তাহলে কিন্তু ওই দলটা নতুন নেতৃত্বের মাধ্যমে আবার কিন্তু আসতে পারে এবং সেটাই হবে সবচেয়ে গণতান্ত্রিক। তা না হলে হবে কি, চোরাগুপ্তা হামলা টামলা অনেক কিছু বেড়ে যাবে, যেটা দেশ থেকে একটা চূড়ান্ত অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবে। তবে এই জিনিসটা এখানে প্রমাণ হয়েছে, আমি আপনার বটম লাইনটা বলি, এই রিপোর্টে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে ভাই শেখ হাসিনা আর আলোচনায় থাকবে না বাংলাদেশে। সে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা পরিত্যক্ত ব্যক্তিতে পরিণত হয়েছে। এটাই হচ্ছে এই রিপোর্টের আমার কাছে মনে হয় বটম লাইন। জি, আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে দুটা প্রশ্ন করি। একটা হচ্ছে সেই নিষিদ্ধ করার বিষয়টা, এটা একটু শুনবো, কিন্তু তার আগে এই যে প্রতিবেদন জাতিসংঘ দিল, একটা যেহেতু আপনারা বলছিলেন জাতিসংঘ দিয়েছে বলে এটা একটা গুরুত্ব আছে এবং আন্তর্জাতিক গুরুত্ব আছে, সেক্ষেত্রে এটি কি একটা ভারত থেকে শেখ হাসিনাকে বিচারের জন্য ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি চাপ প্রয়োগের জায়গা তৈরি করবে কিনা এই রিপোর্টটা, এটি একটু শুনে তারপর আমি একটু নিষিদ্ধ করার ব্যাপারটি বা দল হিসেবে আওয়ামী লীগ সেই বিষয়টি আবার একটু আসবো। আমার কাছে মনে হয় না যে জাতিসংঘের রিপোর্টের কারণেই ভারত এই ধরনের প্রেশার ফিল করবে অথবা ভারত তার পলিসি চেঞ্জ করবে। এতটুকু মানে প্র্যাগম্যাটিক ফরেন পলিসি কালচার দিল্লিতে ডেভেলপ করে নাই এখনো। তারা এখনো আপনার কৌটিল্যের জমানাতে বাস করছে। আমি বোধ করছি যে এটা আমাদের ডোমেস্টিক পলিটিক্সে এবং পার্টিকুলারলি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমাদের ডেমোক্রেসি, আমাদের বিজনেস, আমাদের ট্রেড, এগুলোর সাথে যে কানেকশনস, এই কানেকশনটার জায়গাতে একটা বড় রিলেশনশিপের ফেজ আউট হচ্ছে, যে নতুন বাংলাদেশের সম্পর্কের ভিত্তিগুলো কার সাথে কিরকম হবে। এবং 24-এর গণহত্যা এবং জাতিসংঘের এই রিপোর্টের প্রতিবেদনের উপরে ভিত্তি করে অনেক ধরনের সম্পর্কের বিন্যাস তৈরি হবে। যেমন ধরেন নিষিদ্ধের ব্যাপারে যে প্রসঙ্গটা মাসুদ ভাই টেনেছেন, দেখেন আমি আউটরাইট নিষিদ্ধের কথা বলি নাই। আমি বলেছি যে মানে এটা তর্ক হওয়া দরকার। আমি মূলত যেটা করেছি, গণতদন্ত কমিশন প্রস্তাব করেছি এই বিষয়ে, আপনার সাথেও করেছি এর আগে। তো আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ধরনের একটা এন্টিটির সাথে ইন্টারন্যাশনাল কমিউনিটি ফিউচারে এঙ্গেজ হবে কিনা, সেটা কিন্তু একটা বড় জায়গা তৈরি হয়েছে। এবং যদি ভারত সরকার রিপিটেডলি এই রিপোর্টের পরেও বিচার প্রক্রিয়াতে সাহায্য না করে, হাসিনাকে তারা সেখানে রেখে দেয় অথবা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা তারা করে, এটার মধ্য দিয়ে যেটা হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এই বার্তাটা খুব পরিষ্কার হয়ে যাবে যে আসলে ভারত গণতন্ত্রের পক্ষে শক্তি না, আসলে ভারত একটা ফ্যাসিবাদকে সাহায্য সহযোগিতা করেছে। তো সেই জায়গাতে আপনার একটা আর্গুমেন্টসের জায়গা তৈরি হবে। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যারা আমরা বারবার বলেছি যে দিল্লির চোখ দিয়ে ভারত বাংলাদেশকে না দেখার যে ডিপ্লোম্যাসি, সেইটা চালু করবার জন্য, এবং সেই চালু করার দাবিটা এখন আরো বেশি জোরদার হবে। বাংলাদেশের সাথে ওয়াশিংটনকে, ব্রাসেলসকে, লন্ডনকে একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে সম্পর্কটা তৈরি করতে হবে। এবং এই নতুন রিলেশনশিপ রিবিল্ড করবার জায়গাতে এই রিপোর্টটা একটা গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক হিসেবে কাজ করবে।
জি। আর একটু নির্বাচনের বিষয়ে যেটি বলছে, তারা বলছে সুষ্ঠু নির্বাচন। এই প্রতিবেদনের রিকমেন্ডেশনের মধ্যে একটা আছে সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। আমি দেখছিলাম যে ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্সের ট্রেসি জ্যাকবসন তার যে বৈঠক হয়েছে সেখানেও তিনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা এই বিষয়ে জোর দিয়ে বলেছেন। আসলে প্রথমে এইটা একটু জানি, নির্বাচনটা কি ডিসেম্বরে হবে, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ইঙ্গিতটা পেয়ে আসলেন, তারপর নির্বাচনে কে যাবে কে যাবে না সেটি নিয়ে শুনি, আপনার কাছ থেকে শুনি ব্যারিস্টার ফুয়াদ, নির্বাচনটা কি ডিসেম্বরে হবে? নির্বাচনের ব্যাপারে তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস পার্টিকুলারলি আপনার যে বক্তব্য শুরু থেকে দিয়েছেন, নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউ থেকে শুরু করে প্রিটি কনসিস্টেন্ট, ওইখানে তারা আছেন আসলে যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মিডল অফ দ্য ইয়ার এরকম একটা জায়গাতে। তো সেখানে নির্বাচন না হওয়া অথবা নির্বাচন সুষ্ঠু না হওয়ার মতো, সন্দেহ করবার মতো আমি এখন পর্যন্ত কোনো উপাদান উপকরণ দেখতে পাচ্ছি না। কোনো কারণে যদি কোনো ধরনের পলিটিক্যাল টার্মোইল তৈরি হয় অথবা কোনো অনিশ্চয়তা তৈরি হয়, সেটা একান্তই পরবর্তী এবং ইটস টু রিমোট এ রিয়ালিটি টু বি ডিসকাসড।